আজকের আমরা সন্তোষ শর্মা পূজা মণ্ডপে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছে এবং বাহিরে এই সন্তোষ শর্মা সেনাপ্রধানের বাসায় গিয়ে একাধিকবার, শুনতে চান, ডজনেরও বেশি। 5ই আগস্টের পর থেকে আজ অবধি সন্তোষ শর্মা এবং রয়ের লোকজনরা ইনক্লুডিং প্রণয় ভার্মা সেনাপ্রধানের বাসায় 1 ডজনেরও বেশি সময় ব্যক্তিগতভাবে গিয়ে কোলাকুলি করেছে, দেখাদেখি করেছে। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের কথাবার্তা শুনবেন? মির্জা আব্বাস আপনাদের সামনে রাজনীতি করে, কিন্তু এর কথাবার্তা শুনবেন? তার কথাবার্তা শুনেন। ওরা আসলে চাচ্ছে নাকি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। মির্জা আব্বাস বলতে চাচ্ছে বিএনপিকে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। মির্জা আব্বাস তাই ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, আপনাকে আর আমাকে বোঝাচ্ছে। সন্তোষ শর্মা আমাদের প্রকৃত একজন শত্রু, যাকে আমরা সরাসরি প্রমাণিত করা হয়েছে তিনি ভারতের এজেন্ট। তো এই সন্তোষ শর্মার সাথে সেনা প্রধানের নাকি একাধিকবার বৈঠক হয়েছে, দেখা হয়েছে। পাশাপাশি মির্জা ফখরুল, মির্জা আব্বাস তারাও নাকি ঠিক একই কাতারে হাঁটতেছে এবং বিশেষ করে মির্জা ফখরুলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জ্যাকব মিল্টন। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামটা মুসলমান থাকলেও তার কার্যকলাপ নাকি হিন্দুদের মতো। মির্জা আব্বাসকে নিয়ে দিয়েছেন কিছু গোপন তথ্য। চলুন আমরা জ্যাকবের আলোচনা শুনবো। চিকিৎসা পায়, আমার দেশের লোকজনদের শিক্ষার মান ইউরোপের মতো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হয় ইউরোপের চেয়ে। এটা আমার স্বপ্ন। ওই স্বপ্ন বুকে নিয়ে আমি সপ্তাহে 5 দিন আপনাদের সাথে কথা বলি। ওই স্বপ্ন বুকে নিয়ে মানুষজনদের সাথে ঝগড়া করি, বিবাদ করি, ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা চিন্তা করি, সবার পা ধরার চেষ্টা করি একটা কারণে, আমার এই স্বপ্ন পূরণে। বাহ্যিক অর্থে আমি যদি চিন্তা করি আমার কোথাও যাওয়ার দরকার নাই, ব্যাস আমার কিছুই করার দরকার নাই। ব্যক্তি আমার জন্য, আমার কোথাও কারোর সাথে বিবাদের দরকার নাই। ব্যক্তি আমার জন্য আপনাদের এখানে সপ্তাহে 5 দিন আপনাদের সাথে আমার কথা বলার দরকার নাই। আমি যদি চিন্তা করি যে আমি তো ভালো আছি, আমি তো ভাত খেতে পারছি, আমার তো অভাব অভিযোগ নাই, তাহলে আর কথা বলার দরকার কি? ঠিক আছে, এটা আমার স্বপ্ন। এই স্বপ্নটা নিয়ে আমি আপনাদের সামনে আজকেও বসে আমি কিছু কথা বলতে আসছি। দর্শকবৃন্দ, ইদানিং কালে না, গত 53 বছরে আমরা ভারতীয়দের আগ্রাসনের মুখে আমরা যে অসহায় হয়ে পড়ি, এটা নিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলি। আমরা ভারতীয় রাজনৈতিক দলের উপরে আমরা চড়াও হই, ভারতের রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি আমরা চড়াও হই, আমরা ভারতের ব্যক্তিবর্গদের সাথে চড়াও হই এবং এটা লজিক্যালি আমরা চড়াও হই। এবং বাংলাদেশে গত 20-30 বছর ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে খুঁজে বের করি, চিহ্নিত করি। আমরা রানা দাশগুপ্তকে খুঁজে বের করি, পীযূষ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বের করি, যেমন ইদানিং কালে আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি। একটু কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি, রানা দাশগুপ্তকে খুঁজে বের করেছি, পীযূষকে খুঁজে বের করেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে খুঁজে বের করেছি। আমরা করি নাই? আমরা করছি তো। এই গত 53-54 বছর ধরে এই লোকগুলোকে আমরা চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে কথা বলছি, তাদের বিরুদ্ধে আন্দোলন করছি এবং বলতে চাচ্ছি এদের কাছে আমাদের দেশ সেফ না, নিরাপত্তা এদের কাছ থেকে আসবে না। আমরা এই কথাগুলো বলি। আচ্ছা দর্শকবৃন্দ, আজকের আমরা সন্তোষ শর্মা পূজা মণ্ডপে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছে এবং বাহিরে এই সন্তোষ শর্মা সেনাপ্রধানের বাসায় গিয়ে একাধিকবার, শুনতে চান, ডজনেরও বেশি,
5ই আগস্টের পর থেকে আজ অবধি সন্তোষ শর্মা এবং রয়ের লোকজনরা ইনক্লুডিং প্রণয় ভার্মা সেনা প্রধানের বাসায় 1 ডজনেরও বেশি সময় ব্যক্তিগতভাবে গিয়ে কোলাকুলি করেছে, দেখাদেখি করেছে। ওকে, তো আমরা দোষ দিচ্ছি, সন্তোষ শর্মার দোষ, সন্তোষ শর্মা ভালো না, সন্তোষ শর্মা হিন্দু ধর্মাবলম্বী, সন্তোষ শর্মা রয়ের দালাল। আপনাদের কি কখনো একবার মনে হয় না যে সাবজেক্ট আমাদের ইজি টার্গেট, এই জন্যই আমরা সন্তোষ শর্মাকে টার্গেট করছি? আপনাদের কি এটা মনে হয় না যে রানা দাশগুপ্ত, সন্তোষ শর্মার লোকজনরা এরা ইজি প্রোফাইল, এদেরকে আমরা ধরি, জাস্ট এদেরকে নাস্তানাবুদ করে ছাড়ি, এরা কেন জামাতের আমিরের সাথে কথা বলবে, এরা কেন জামাতের মিটিং এ যাবে, এরা কেন বিএনপির মিটিং এ যাবে? সাবজেক্টটা কি তাই? আচ্ছা দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন তো, মানে এখানে সন্তোষ শর্মা প্রথমত হিন্দু ধর্মাবলম্বী, দ্বিতীয়ত সে ভারতের কল্যাণকামী একজন মানুষ, ভারতে জাসুসি করছে, ভারতে গুপ্তচর বৃত্তি করছে, এ ধরনের একটা অভিযোগ আপনার বা আমার কাছে কোনো কিছু নাই যে সন্তোষ শর্মার কাছে এটা আছে। বাট ডু আই বিলিভ হি ইজ এ র অপারেটিভ? 110%. ডু আই বিলিভ দ্যাট রানা দাশগুপ্ত একজন রয়ের অপারেটিভ? 110%. How about Piyush? Absolutely. How about ওই যে টক শোতে কথা বলতো কি জন্য, একটা গাধার বাচ্চা এসে, শ্যামল গুপ্ত? ডু আই বিলিভ দ্যাট হি ইজ ওয়ান অফ দেম? অফকোর্স। আচ্ছা, এদের কথা তো বললাম। আচ্ছা, এরা হিন্দু, এরা ভারতের কল্যাণ চায়, এরা দালালি করে, এটা হতে পারে, আমরা এদেরকে ধরছি। আচ্ছা, আমরা একবার কি চিন্তা করে দেখেছি হোয়াট অ্যাবাউট মির্জা ফখরুল? মির্জা ফখরুল স্রেফ নামে সে মুসলমান, কিন্তু সে কোরআনকেও সম্মান করে না, কোরআনের শাসনকেও সম্মান করে না, কোরআনের বাধা নিষেধকেও সে সম্মান করে না, হাদিসকেও সে সম্মান করে না, এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না। সে কি পছন্দ করে? মির্জা ফখরুল কি পছন্দ করে? কি পছন্দ করে আপনারা শুনেন না? শুনেন সে কি পছন্দ করে। ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ার আনন্দ উপভোগ করেছি। এটা এখন যে লোক ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না, কোরআনে রাজনীতির কথা বলা নাই, ইসলামের রাজনীতির কথা বলা নাই, কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর? যে লোকটা হিন্দু সনাতন নাম, ভারতের কল্যাণ করে, মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায়, কালে ভদ্রে মসজিদেও যায়, সে বিপজ্জনক? নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু পিছনে তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস, সবার আড়ালে দৌলত দিয়া ঢুকার অভ্যাস, সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস, এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায়, আবেগপ্রবণ, ভারত আমাদের বন্ধু। শোনেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের আপনি শুনেছেন ওনার গলার টোন, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। এখন তাহলে মির্জা ফখরুলকে আপনি বা আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান? আমি বা আপনি মির্জা ফখরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফখরুল ইসলাম আলমগীর,
সে খারাপ হইতে পারে না, সাবজেক্টটা কি তাই? আমাদের জন্য কে ক্ষতিকর? একটা চিহ্নিত শত্রু নাকি চুপা রুস্তুম পিছনে দাঁড়াইয়া আমার আর আপনার পিঠে ছুরি চালায় ওই লোকটা শত্রু? ভয়ঙ্কর শত্রুকে, চিহ্নিত শত্রু। আপনি জানেন একটা লোক চোর, এই লোকটা চুরি করবে। আপনারা সন্তোষ শর্মাকে জানেন, এই বেটা ভারতের দালালি করে, এই বেটা রয়ের জন্য কাজ করে, ভারতের জন্য কাজ করে, বাংলাদেশের জন্য ক্ষতি করে, এটা আপনারা জানেন, তার ব্যাপারে আপনারা সচেতন। কিন্তু মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের কথাবার্তা শুনবেন? মির্জা আব্বাস আপনাদের সামনে রাজনীতি করে, কিন্তু এর কথাবার্তা শুনবেন? তার কথাবার্তা শুনেন। ওরা আসলে চাচ্ছেটা কি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। মির্জা আব্বাস বলতে চাচ্ছে বিএনপিকে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। মির্জা আব্বাস তাই ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, আপনাকে আর আমাকে বোঝাচ্ছে যে আপনারা স্রেফ বিএনপিকে ভালোবাসলে তো হবে না, আপনাদের আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে, আপনাদেরকে ভারতকেও ভালোবাসতে হবে। এখন একা একা আমি আর আপনি শুধু জিকির করছি, সন্তোষ শর্মা, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, হাউ অ্যাবাউট মির্জা ফখরুল, হোয়াট অ্যাবাউট আমির খসরু মাহমুদ চৌধুরী, হাউ অ্যাবাউট মির্জা আব্বাস, হাউ অ্যাবাউট সালাউদ্দিন, হাউ অ্যাবাউট মোসাদ্দেক ফালু? এদের কেউ, এদের কারো কাছে বাংলাদেশ কি নিরাপদ? এদের কারো কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ কি নিরাপদ? মির্জা আব্বাসের আচার আচরণ আপনারা দেখছেন? মির্জা আব্বাস কিভাবে কথা বলে দেখছেন কখনো? দেখেন। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? চল কাকা, ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওই বেটা নাম আপনি, ফাজিল তো থাকেন। শুনছে? এই হইছে মির্জা আব্বাস। এদের কাছে আমরা কি সেফ? আপনারা কি মনে করেন এদের কাছে আপনি আমি সেফ? এখন আপনি বা আমি যদি আমরা চিন্তা করি, সন্তোষ শর্মা, রানা দাশগুপ্ত, পীযূষ, এরা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু এদের মূল দোষ তারা সনাতন ধর্মাবলম্বী, এটা তাদের দোষ না। তাদের দোষ কি? তারা ভারতকে রিপ্রেজেন্ট করে। তাদের দোষ কি? বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করে। এরা আমাদের চিহ্নিত শত্রু, এরা আমাদের চিহ্নিত শত্রু। কিন্তু হাউ অ্যাবাউট সুডো মুসলিম? সুডো মুসলিম, সুডো শব্দের অর্থ ভণ্ডামি, পাতানো, লোক দেখানো মুসলমান, লোক দেখানো বাংলাদেশি, যারা বলে আমরা বাংলাদেশি কিন্তু মনে প্রাণে তারা ভারতীয়, মনে প্রাণে তারা ভারতের অস্তিত্ব কামনা করে, মনে প্রাণে তারা ভারতের মঙ্গল কামনা করে, ওবার বাংলাদেশ। এখন আমি আর আপনি কন্টিনিউয়াসলি বসে বসে রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, গোবিন্দ প্রামাণিক, সন্তোষ শর্মা, এদেরকে চিহ্নিত করে আন্দোলন করি, এদেরকে চিহ্নিত করে হরতাল করি, এদেরকে চিহ্নিত করে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করি। কিন্তু আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে, আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে, দলের বিরুদ্ধে কাজ করে। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা কি কেউ মনে করেন মির্জা ফখরুল আসলে বিএনপির জন্য কাজ করে? বিএনপির মূল মন্ত্র কি? জিয়ার আদর্শ। বিএনপির জনপ্রিয়তার মূল উৎস কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির এত জনপ্রিয়তার মূল মন্ত্র কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুনেন, এই সুডো মুসলমান ভারতীয় নাগরিক মির্জা ফখরুল জিয়া সম্পর্কে কি বলে দেখেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এর অর্থ হচ্ছে
জিয়া যদি বেঁচে থাকতো বাংলাদেশ হতো একটা ব্যর্থ রাষ্ট্র। সফল রাষ্ট্র কিভাবে হতো সেটা কি জানেন? হাসিনা যদি 17 বছর ছিল, 41 সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশ হতো সফল রাষ্ট্র। আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় হতো বিহারের সমান $861 প্রতি বছর। এখন তাহলে আমাদের সচেতন কার উপরে থাকা উচিত? সন্তোষ শর্মার উপরে থাকা উচিত? রানা দাশগুপ্তকে নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত? পীযূষ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের চিন্তা করা উচিত? নাকি শাহরিয়ার কবিরের মতো লোকজন তাকে নিয়ে আমাদের হুঁশিয়ার থাকা উচিত? নাকি মির্জা ফখরুলের মতো সুডো মুসলিম যে উপর থেকে দেখায় আমি বাংলাদেশি কিন্তু ভিতরে হচ্ছে সে ইন্ডিয়ান? হাসান ইমামের মতো একজন অভিনেতা, তাকে কি আপনি বলবেন সে পীযূষ বন্দ্যোপাধ্যায়, সন্তোষ শর্মা তার চেয়ে ভালো? তো হাসান ইমাম যখন আপনাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে, শাহরিয়ার কবির যখন আপনাদের পাশে বসে দাঁড়িয়ে ছবি তোলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আন্দোলনের সামনে নেতৃত্ব দিতে গিয়ে বিশ্বাসঘাতকতা করে, তখন আপনারা কেউ প্রতিবাদ করেন না কেন? তখন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান না কেন? তখন আপনারা তাদের পুরা চরিত্র খুলে দিয়ে কথা বলেন না কেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট, আপনারা অ্যাক্টিভিজম করেন দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, তো সেক্ষেত্রে চেরি পিক করেন কেন? সন্তোষ শর্মা দেখা করছে, এটা নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেল। অথচ মির্জা ফখরুল দুনিয়ার আকাম কোকাম কইরা বেড়াইতেছে, তার ভাই ফয়সাল আমিন দুনিয়ার আকাম কোকাম কইরা বেড়াইতেছে। কই আমি তো দেখতেছি না। আপনারা তারে নিয়ে একটা ভিডিও বানাইছেন, সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানাচ্ছেন, কই আপনাদের তো দেখতেছি না যে আকবর সোবাহান শাহ আলম তার ওখানে গিয়ে বসুন্ধরার ওইখানে এরা বৈশা বৈশা মিলিয়ন মিলিয়ন ডলার নিছে, বসুন্ধরার উপরে আপনারা একটা ভিডিও বানাইছেন, আমি তো দেখি না রে ভাই। এখন আপনারা পড়ে আছেন সন্তোষ শর্মা, রানা দাস, পীযূষ, কিন্তু আপনারা মির্জা ফখরুলের উপরে তো ভিডিও বানান নাই, আমির খসরু মাহমুদের উপরে তো ভিডিও বানাচ্ছেন না, মির্জা আব্বাসের উপরে তো ভিডিও বানাচ্ছেন না, সালাউদ্দিনের উপরে তো ভিডিও বানাচ্ছেন না, মোসাদ্দেক ফালুর উপরে তো ভিডিও বানাচ্ছেন না, বসুন্ধরার উপরে তো ভিডিও বানাচ্ছেন না, আনভিরের উপরে তো ভিডিও বানাচ্ছেন না। কেন? আপনাদের কি তাদের কাছ থেকে বেনিফিট নিতে হয়? আপনারা সন্তোষ শর্মাকে ক্রুসিফাই করে দিবেন, ডক্টর আসিফ নজরুলকে ক্রুসিফাই করবেন, অফকোর্স ক্রুসিফাই করবেন, এবং ক্রুসিফাই করলে আমি আপনাদের সাথে আছি। কিন্তু যারা মুখের উপরে মুখোশ পরে, মুখের একটা মুখোশ পরে দেশের জনগণকে ধোঁকা দিচ্ছে, দেশকে ধোঁকা দিচ্ছে, সার্বভৌমত্বকে ধোঁকা দিচ্ছে, ল এনফোর্সমেন্টকে ধোঁকা দিচ্ছে, সংবিধানকে ধোঁকা দিচ্ছে, ব্যাংকগুলোকে খালি করছে, আপনি তাদেরকে নিয়ে আমি তো কোনো ভিডিও দেখি না, আপনাদের কোনো আলাপ আলোচনাও দেখি না। কারণ কি? ওটা মার্কেট পাবে না, নাকি তাদের কাছে আপনারা দায়বদ্ধ? কথাটা কোন জায়গায়? আজকের আমি যে কথাগুলো লাইভে আপনাদেরকে আমি বলছি, সে কথাটার অর্থ একটা, আপনারা সবাইকে নিয়ে ভিডিও বানান নিরপেক্ষভাবে, যেই কথাগুলো আপনাদের সবার জন্য বলা উচিত, তো সেটা নিয়ে আপনারা কথা বলবেন না। হোয়াট ইজ দিস? মানে এর কি কোনো স্পেসিফিক কারণ আছে? আপনারা এখনো বলেন যে আপনারা বিএনপি কে সাপোর্ট করেন, জামাত ইসলামীকে সাপোর্ট করেন, দেশের দেশপ্রেমকে আপনারা সাপোর্ট করেন, আমিও আছি আপনাদের সাথে, অফকোর্স আছি। আপনারা যখন দেশের একজন অপরাধীকে চিহ্নিত করেন, আমি আপনাদের সাথে আছি। একটা অপরাধী দলকে চিহ্নিত করেন, আমি আপনাদের সাথে আছি। কিন্তু আপনারা কাউকে আবার বাদ দিচ্ছেন কেন? সন্তোষ শর্মা বিদেশি একটা রয়ের এজেন্ট, তাকে নেয়, এজন্য আপনাদের কান্নার অভাব নাই, এবং আমি আপনাদের এই কান্নার কারণটা জানি। কিন্তু মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সালাউদ্দিন, ফালু, এরা আব্দুল আওয়াল মিন্টু, সামাওবায়েদ, রুমেন ফারহানা, এরা যখন এই কাজগুলো করে, আমি তো দেখি না আপনারা তাদেরকে নিয়ে কিছু একটা ভিডিও বানাইছেন এবং একটা প্রতিবাদ করছেন। আপনারা খুব জনপ্রিয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আপনাদেরকে স্যালুট করি রে ভাই। আপনাদের অনেক ফলোয়ার্স আছে, অনেক ভিউয়ার্স আছে। কই আমি তো দেখলাম না বসুন্ধরা শাহ আলমের দুর্নীতি নিয়ে আপনাদের 2 লাইন একটা ভিডিও বানাইতে। কোথায় আপনাদের ওই ভিডিওগুলো? কোথায়? ওখানে কি আপনাদের রশি বাঁধা?
আপনাদের কি ওখানে রশি বাঁধা না বেতন বাঁধা? একজন খুনি, একজন ভূমিদস্যু, একজন ধর্ষক, একজন মাগি সাপ্লাইকারী, শাহ আলম মাগি সাপ্লাইকারী, দুই ছেলেই খুনি। এই খুনিদের বাবা এর পাশে হাসিনার পাশে দাঁড়াইয়া যে কন্টিনিউয়াসলি হাসিনার দালালি করছে, আপনারা তার সম্পর্কে একটা ভিডিও বানাইতে পারেন না? এবং তার সম্পর্কে একটা ভিডিও বানাইতে গেলে আপনাদের সমস্যা হয়। আপনাদের সমস্যাটা কোনটা জায়গায়, আপনাদেরকে কোন জায়গায় আপনাদের সমস্যাটা আটকায় তাকে নিয়ে একটা ভিডিও বানাইতে? আপনাদের এই ভিডিওটা কেন আসে না? আপনাদের এই ভিডিওটা কেন আসে না? আমি আপনাদেরকে একটা কথা প্রায় আমি বলি যে আপনারা নিরপেক্ষভাবে লোকজনের সাথে সমালোচনা করেন, নিরপেক্ষভাবে দেশের উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, বৃহত্তর একটা স্বার্থে আপনারা ভিডিও বানান, আপনারা কথাবার্তা বলেন, আপনারা আলাপ আলোচনা করেন। কিন্তু দেখা যায় আপনারা চেরি পিক করছেন, এটাকে নিয়ে কথা বলবেন, এটাকে নিয়ে কথা বলবেন না, এবং কথার মাঝে বলবেন আমাদেরকে এখনো রিক্সা চালাইতে হয়। ভাই, আপনার যোগ্যতা হচ্ছে রিক্সা চালানোর, আপনি রিক্সা চালাবেন। আমার যোগ্যতা আছে কুলি মজুরগিরি করার, আমি ওই কুলি মজুরগিরি করব। এটা নিয়ে সিম্পাথি আদায় করেন কেন? আমি যে কথাটা বলতে চাচ্ছি দর্শকবৃন্দ, সন্তোষ শর্মা যেমন দেশের জন্য ক্ষতিকর, রানা দাশগুপ্ত যেমন দেশের জন্য ক্ষতিকর, পীযূষ বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের জন্য ক্ষতিকর, সব সুভাষ সিংহ রায়, আমি নামটা ভুলে গেছিলাম, এই হিন্দু নামধারী এই শুয়োরের বাচ্চা সুভাষ সিংহ রায়, এই কুত্তার বাচ্চা গত 17 বছরে বক বক পণ্ডিতি টেকা যেত না এই কুত্তার বাচ্চার জন্য। এখন আপনারা তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আপনারা সরি, এদেরকে নিয়ে কথা বলে আপনারা জীবন ভাষায় ফলাইতেছেন, কথার ফুলঝুরি ঝরাইতেছেন। কিন্তু মুসলমানদের লেবাস পরে, মুসলমান নাম নিয়ে তারা দেশের সাথে শত্রুতা করছে, দেশের 90% জনগোষ্ঠীর সাথে বেইমানি করছে, সমাজের সাথে বেইমানি করছে, রাষ্ট্রের সাথে বেইমানি করছে, সংবিধানের সাথে বেইমানি করছে। তাদেরকে আপনারা ছেড়ে দিবেন শুধু তার নাম মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন এবং ফলো এই জন্য? নাকি তাদেরকে ছেড়ে দিবেন আমানুল্লাহ আমান, সাদেক হোসেন খোকা, ইশাক, এদের জন্য তাদেরকে ছেড়ে দিবেন? নাকি বসুন্ধরার শাহ আলম, তাকে ছেড়ে দিতে হবে কারণ ওখান থেকে তো আমার অফিস ভাড়া দেয়, ওখান থেকে তো আমার চান্দা দেয়, তার নিয়ে ভিডিও বানানো যাবে না? তার দুই ছেলে মেয়েদেরকে মারে, ধর্ষণ করে, খুন করে এবং লোকজনদের জমি দখল করে নিজেদেরকে কোটিপতি বানায়, আপনারা তাদের সাপোর্ট নেবেন? তাদেরকে নিয়ে আপনাদের কিছু করা যাবে না? তাদেরকে নিয়ে গঠনমূলক কোন আলোচনা করা যাবে না? আমি আপনাদের কাছ থেকে এই বিমাতা সুলভ আচরণটা কেন? আপনারা ভালো কাজ করেন নিঃসন্দেহে, আপনাদের কিছু ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে, আমারও ভালো কাজ আছে, আমারও খারাপ কাজ আছে, ধরে নিলাম আমরা ভালো খারাপ সবকিছু মিশিয়ে আমাদের ভালো খারাপ আছে, ঠিক আছে। এখন আমি যদি বিএনপির মধ্যে ভালো কিছু দেখতে পাই, আমি ওটাকে ভালো বলবো, অফকোর্স ভালো বলবো। কারণ কি জানেন, আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি একজন দেশপ্রেমিক বাংলাদেশী। কিন্তু আমি যদি বিএনপির ভিতরে এটা দেখি, দেখেন কোনটা দেখলে আমি পছন্দ করি না। দেখুন, বনে গেলে বন বিভাগের কর্মকর্তাদের খুন করে ঝুলিয়ে রাখবেন এমন হুমকি দিয়ে ৩৫টির বেশি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের যুবদল নেতা কবির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্ত শ্রীপুর রেঞ্জের বন কর্মকর্তারা। অনুমতি আছে?
অভিযোগ উঠেছে প্রাণে মারার হুমকি দিয়ে কয়েক লাখ টাকার গাছ নিয়ে যান শ্রীপুর পৌর যুব দলের সদস্য কবির হোসেন, তার সহযোগী সবুজ মিয়া ও আলমগীর হোসেন। শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে ঘটে এ ঘটনা। ভীত সন্ত্রস্ত আছি বিষয়টা নিয়ে, কারণ দলীয় প্রভাব খাটিয়ে এরকম কাজগুলো আমাদের জন্য খুবই সরকারি বন রক্ষার্থে আমাদের একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। এলাকার লোকজন যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে বা এলাকার লোকজন যদি আমাদের মারমুখী আচরণ করে, সেখানে আমাদের বসস্থানে আমাদের যে অফিস কোয়ার্টার আছে সেখানে আমাদের থাকা আমি নিরাপদ মনে করতেছি। ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে আছেন শ্রীপুর রেঞ্জে কর্মরত বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। 25-26টা গজারি গাছ নিচে, আকাশমণি 4-5টা এবং আম, কাঁঠাল, বট মিলায়া আরো কিছু 4-5টা গাছ, প্রায় 30-35টা গাছ এখান থেকে কাটা নিয়ে গেছে। শুধু গাছ কাটাই না, দলের নাম ভাঙিয়ে কবির হোসেন বনের জমিও দখল করেছেন, গড়ে তুলেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। এক পর্যায়ে কথা কাটাকাটি শেষ পর যখন দেখি যে আমাদের মারধর করার পরে মারপিট করবে, তখন আমরা জীবন বাঁচানোর জন্য ওখান থেকে চলে আসি। আসার পরে আর কি, যেহেতু বিষয়টা আসলেই সরকারি জানমাল নিরাপত্তা প্লাস আমাদের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটা অভিযোগ দায়ের করি। এ বিষয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় আইন কর্মকর্তা। এখন আপনারা এ ধরনের অপরাধ নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা বসুন্ধরা শাহ আলম গত 30-35-40 বছরে জমি দখল করে নাই এমন কোন জায়গা নাই। তার 70% জমি যেখানে প্রজেক্ট করেছে, প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতি করেছে, প্রত্যেকটা জায়গায় সে দস্যুতা দেখিয়েছে, মালিকদেরকে সে ব্ল্যাকমেইল করেছে, চড়াও হয়েছে, তাদেরকে পুলিশ দিয়ে ফাঁসিয়েছে, তাদেরকে মেয়ে লোক দিয়ে ফাঁসিয়েছে, তাদেরকে জাহান্নাম বানায় দিয়েছে, তাদের ছেলে মেয়েদের খুন করার ধমকি দিয়েছে, তাদেরকে কিডন্যাপ করার ধমকি দিয়েছে। কিন্তু আজ অবধি সামাজিক মিডিয়া যারা অ্যাক্টিভ তাদের কাউকে দেখি না শাহ আলমের উপরে তারা কেউ একটা ভিডিও বানায়, শাহ আলমকে নিয়ে কেউ কোনো কথা বলে। তারা ডিআইজি কে নিয়ে কথা বলে, তারা মন্ত্রীকে নিয়ে কথা বলে, তারা মির্জা ফখরুলকে নিয়ে কথা বলে, তারা ডক্টর শফিক রহমানকে নিয়ে কথা বলে, কিন্তু শাহ আলমকে নিয়ে কথা বলে না, কারণ তার ওইটা খুব মোটা, তাকে নিয়ে কথা বলে না। আরো একটা কথা, শাহ আলমকে 2 টাকার একটা মাগির দালাল 80-র দশকে যে মানুষের জমি দখল করত, মানুষকে ব্ল্যাকমেইল করত। শাহ আলম আপনাদের কাছে এত পয়গম্বর হলো কেমনে? শাহ আলম আর দেওয়ানবাগি তফাৎটা কোন জায়গায়? আপনারা খালি বলবেন আপনারা আল্লাহওয়ালা, তো শাহ আলম কোথাকার কোন আল্লাহওয়ালা হলো যে আপনারা তাকে নিয়ে কথা বলতেও ভয় পাচ্ছেন? শাহ আলমের ছেলে যখন খুন করে, ধর্ষণ করে, অন্যায় করে, অবিচার করে, ব্যাংকে লোন নিয়ে লোন ফেরত দেয় না, তখন তাকে নিয়ে আপনাদের ভিডিও বানানোর কন্টেন্ট আর থাকে না, কোনো আর সাবজেক্ট থাকে না আপনাদেরকে বানানোর। আপনাদেরকে বলার আর কোনো ভাষা নাই। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যারা চিহ্নিত শত্রু সন্তোষ শর্মা, যারা চিহ্নিত শত্রু রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ সিংহ রায়ের মতো যারা চিহ্নিত শত্রু, তাদেরকে আমরা চিনি। কিন্তু যাদেরকে আমরা চিনি না, যারা লোকচক্ষুর অন্তরালে থেকে আপনার সামনে থেকে আপনার চোখে ধুলা দিচ্ছে, আপনাদেরকে বলদ বানাচ্ছে, দেখুন আপনাদের চোখে ধুলা দেওয়া, বলদ মাখানো আরেকজনের দিকে তাকায় দেখেন, এই বেটির দিকে তাকায় দেখেন, এর নাম কি আমি জানি না, এর কথা শুনে বলে আসেন এই সরকারের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। আমার তাদের কাছে প্রশ্ন, জীবন্ত এবং ঘুমন্ত অবস্থায় পেট্রোল মেরে জ্বালাও পোড়াও করে মানুষকে পুড়িয়ে মারাটা কি আপনাদের গণতন্ত্র না স্বাধীনতা? মানুষকে পিটিয়ে, জীবন্ত অবস্থায় পিটিয়ে, সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা, মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়? আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন, সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন?
1975 সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের? এই ব্যক্তিকে আমি জানি না। দর্শকবৃন্দ, আপনারা যদি এই ব্যক্তি কে, ওনার সম্পর্কে আমার ধারণা নাই। একজন ভদ্রলোক আমাকে লিখেছেন, ওনার নাম খেন ইয়ামিন, উনি লিখেছেন তারিন। ও আচ্ছা, তারিন না ধারিন না সুরিন না কুরিন, আমার ধারণা নাই। আচ্ছা, আমি জানি না। কিন্তু আমি যদি এই ব্যক্তির কথার জবাব দেই, উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে? এই তারিনকে রাস্তার ভিতরে কেউ যদি দেখেন, জুতা দিয়ে 2টা বাড়ি যদি দেন, একটা বাড়ির দাম হবে 50,000 টাকা। 2টা বাড়ি যদি দেন তাহলে 1 লাখ টাকা। আর যদি 4টা বাড়ি দেন 2 লাখ টাকা। এবং এই টাকাটা আমি 10 মিনিটে আপনাদেরকে পে করবো, এই বেটিরে যদি কোথাও আপনারা পান। এবং বাড়ি দিয়ে আমি যেই কথাগুলো বলি, এই বেটিকে, এই হারামজাদি শুয়োরকে এই কথাটা বলবেন। সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয়। হারামজাদি বেটি, বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে, এর প্রত্যেকটা, এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়া থেকে। এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাজ। পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর ম্যাটেরিয়াল এনে বরিশালের মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আরকে মিশন রোডের হিন্দু মন্দিরে বসে এই বোমাগুলো বানানো হয়েছে। এখন এই তারিন না সুরিন না কুরিন, এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয়, এই বেটি আমাকে কি জবাব দিবে যে লগি বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কি আপনি চোখ বুজেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা, যাদের নামটাই শুধু মুসলমান? 2013 সালের ফেব্রুয়ারিতে, যখন ফেব্রুয়ারি বা মেতে 5ই মে আমার ভাইদেরকে, হেফাজতের ভাই বোনদের ভাইদেরকে যখন শাপলা চত্বরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল, ওটা কি ছিল? মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন? এই অভিনেত্রীকে জুতা দিয়ে 4টা বাড়ি দিয়ে 2 লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে? 2 লক্ষ ডলার টাকা নেওয়ার মতো কেউ আছে? যদি থাকে, এই মাগিকে ধরতে হবে রাস্তায়, এই মাগিকে পিটাতে হবে রাস্তায়। যেভাবে বাবু নামের এক অভিনেতাকে কালকে না পরশুদিন হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ধরে পিটানো হয়েছে, একেও পিটাও। একে পিটিয়ে 2 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নেন। একটা সুযোগ দেন আপনাকে এই টাকাটা দেয়ার। আমি দেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। একে ধরে উলঙ্গ করে পিটিয়ে দেন। এই বেটি বলেছে 1975 সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল? তারিন, সিরাজ সিকদারকে যখন গণভবনে পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয়, তখন মানবাধিকার ছিল? শেখ মুজিবের ছেলে মেয়েরা মুজিব বাহিনীর প্রোটেকশনে, রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক, ব্যাংক ডাকাতি, লুটতরাজ, ধর্ষণ যখন করেছে, তখন তোমার মতো বেশ্যারা তো তাদেরকে থামাতে যায় না। সিরাজ সিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল, তখন তোমার মতো বেশ্যা তাকে তো পানি আগে দেয় নাই। মানবাধিকারের লঙ্ঘনের কথা বলো। গত 17 বছরে তোদের ভারতীয় মাগি হাসিনা শেখ বাংলাদেশে
রাম রাজত্ব কায়েম করে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের প্রতিটা সম্পদ লুণ্ঠন করে ভারতে পাঠিয়েছে, তখন তোর মতো বেশ্যা এর প্রতিবাদ করে নাই। তোর মতো মাগি, এ তো সন্তোষ শর্মার চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগি রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগি সুভাষ সিংহ রায়, শ্যামল দত্তের চেয়েও ভয়ঙ্কর। তুই তো মির্জা ফখরুলের চেয়েও ভয়ঙ্কর। তোর মতো মাগিরা পরিবারের বোঝা, তোর মতো মাগিরা সমাজের বোঝা, থানার বোঝা, উপজেলার বোঝা, জেলার বোঝা, বিভাগের বোঝা, দেশের বোঝা। এই 12 ভাতারি মাগি তারিনকে কেউ যদি জুতা পেটা করে 4টা জুতার বাড়ি দিবে। এবং আমি যেই কথাগুলো বলছি এটা তাকে বলবে। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না, এই মাগির কোনো অভিনীত কোনো কিছু, কোনো অনুষ্ঠান, এই মাগিকে বয়কট করুন। এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে, তাকে বন্ধ করে দেন। তো এখন আপনাদেরকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, আপনার শত্রু কি শুধু সন্তোষ শর্মা, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুভাষ সিংহ রায়, শ্যামল দত্ত, এরা কি আপনাদের বড় শত্রু? নাকি মুসলমান নাম দিয়ে বসুন্ধরা কোম্পানি কইরা, আনভির এদের দলের একটা সংগঠন কইরা টাকা ছড়াইয়া মেয়েদেরকে ঘরে নিয়ে রেপ করবে, ভালোবাসা করবে, প্রেমের অভিনয় করবে, পরে তাদেরকে মেরে ফেলবে, অথচ তাদেরকে নিয়ে আপনারা কেউ কোনো কথা বলবেন না। আপনাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু তাদের ব্যাপারে আপনাদের কুলুপাটা। সমস্যা কোন জায়গায়? আপনাদের মমতাজের নিয়ে কোনো ভিডিও আছে নাকি আপনাদের কোনো চান্দাবাজির অডিও আছে কারো কাছে? সত্য কথা বলেন, আপনাদের অডিও আছে কারো কাছে? আপনাদের কি হানি ট্র্যাপ না মানি ট্র্যাপ, কোনটা? আপনারা কোনখানে আটকাই আছেন? অনলাইনের অ্যাক্টিভিস্টরা? আপনারাও কি কোথাও হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে আটকাই আছেন? ওটা নিয়ে আর কথা বলতে পারতেছেন না? আমার তো মনে হয় আমার হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আছে কি নাই, আমি যখন কথা বলি কাউকে নিয়ে, আমি তো আপনাদেরকে সরাসরি বলি, অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে কারা আছেন? 3 মিলিয়ন, 6 মিলিয়ন, 10 মিলিয়ন আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, অথচ ওইটা নিয়ে কথা বলতে পারতেছেন না। আপনাদের কোন একটা জায়গায় হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আপনাদেরকে নিয়ে আছে, যার জন্য শালমরি নিয়ে আপনারা কথা বলবেন না, যার জন্য ওকে ওর নাম কি বসুন্ধরাকে নিয়ে কথা বলবেন না, আনভিরকে নিয়ে কথা বলবেন না। আপনাদের সমস্যা কেন? আপনারা মানুষকে যখন হানি ট্র্যাপ মানি ট্র্যাপের কথা বলেন, আপনাদেরকে আমি সম্মান করি। আপনারা যখন অন্য জায়গায় হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের কথা বলেন, অন্যদেরকে, আপনাদেরকে আমি সাপোর্ট করি। কিন্তু আপনারা যখন হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ হয়ে কোনো কাউকে বাদ দিয়ে তার উপরে কোনো ভিডিও বানাবেন না, তাদেরকে নিয়ে কথা বলবেন না, তাইলে হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ আপনাদেরকেও পেয়ে বসেছে। কারণ আপনারা একটা ব্যক্তি বা গোষ্ঠীকে আপনারা পূজা করছেন, এই জন্য, কারণ আপনারাও হানি ট্র্যাপ মানি ট্র্যাপের মধ্যে আটকায় আছেন। দর্শক বিন্দু, আমি বিএনপির সমালোচনা করি, আমি জামাতের সমালোচনা করি। দেখেন, বিএনপি আরেকটা কাজ করে। বিএনপির এক নেতা বসে বসে তার ফলোয়ারদের কইতেছে, এত তাড়াতাড়ি খাইও না, আস্তে আস্তে খাও। বিএনপির নেতা আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায় না। জি জি, আস্তে আস্তে একদিনে দৌড়ে দৌড় দিয়ে তাহলে চিন্তা পাবো। আমি রাজনীতি না কর, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারে। শুনছেন আব্দুল্লাহ শিকদার না জানো কি নাম, রংপুর না গাইবান্ধা কোথাকার, সে তার লোকজনদেরকে বলছে আস্তে আস্তে খাও, খাওয়ার পরামর্শ নিতেছে। অথচ মির্জা গাবগাছ কইছে বিএনপির কেউ চান্দাবাজি করে না।
দর্শকবৃন্দ, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত সবাইকে বলি, আমাকে অ্যালাউ করেন আপনাদের প্রশংসা করার। আমি আপনাদেরকে প্রশংসা করতে চাই, কিন্তু আপনারা আমাকে প্রশংসা করার সুযোগ দেন না। আপনারা আমাকে প্রশংসা করার সুযোগ দেন না। আপনারা যদি আমাকে প্রশংসা করার সুযোগ না দেন, আমি কি করে আপনাদের প্রশংসা করব? আপনারা যখন এই কথা বলেন, আমি আপনাদের প্রশংসা কি করে করব? শুনুন কিভাবে প্রশংসা করব। আমরা তো ভারতীয়। এই কথা বললে আমি আপনাদের প্রশংসা কেমনে করব? এটা যদি হয় আপনাদের মন্তব্য, আমরা তো ভারতীয়, আপনাদের প্রশংসা আমি কেমনে করব? আপনারা বলেন যে আমার এই জঘন্য ভাষায় গালি দেয়। অফকোর্স আমি জঘন্য ভাষায় গালি দেই, আমি এড়াইতেছি না, আপনাদেরকে এড়ানোর আমি কোনো কারণ দেখি না। কিন্তু আপনারা প্রশংসা করার কোনো রাস্তা আমাকে দিবেন না। আপনারা আকাম কুকাম করেই যাবেন, আর পরে বলবেন জেকব গালি দেয়। দর্শকবৃন্দ, আজকের আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব, আমার আলাপ আলোচনাটা এখানেই শেষ করব, কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক দেব। আপনাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো, সনাতন ধর্মাবলম্বী অথবা হিন্দু ধর্মাবলম্বী কিছু লোক আছে যারা ভারতের পাচাটা গোলাম এবং কৃত গোলাম। তারা ভারতের কৃতদাস, তারা ভারতের পক্ষে কাজ করে। আমরা যেমন অনেকে আপনারা কথায় কথায় বলে বসেন অমুকে হিন্দু, তাকে আমরা ভারতীয় দালাল মনে করি। ওকে, লজিক্যাল, ভারতীয় দালাল। কিন্তু মুসলমান নামধারী যারা, মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, আমির খসরু মাহমুদের মতো লোক, আব্দুল আওয়াল মিন্টুর মতো লোক, সামা ওবায়দের মতো লোক, রুমিন ফারহানার মতো মানুষ, সালাউদ্দিনের মতো মানুষ, এদেরকে, এরা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য আপনারা একটু খুঁজে বের করেছেন? এসব লোকগুলো সন্তোষ শর্মার চেয়েও ভয়ঙ্কর, এসব লোকগুলো রানা দাসের চেয়েও ভয়ঙ্কর, এরা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের চেয়েও এরা ভয়ঙ্কর। আমির খসরু মাহমুদ আপনাদের সামনে চোখে ধুলো দিচ্ছে, মির্জা ফখরুল আপনাদের চোখে ধুলা দিচ্ছে, মির্জা আব্বাস আপনাদের চোখে ধুলা দিচ্ছে, সালাউদ্দিন চোখে ধুলা দিচ্ছে, মোসাদ্দেক ফালু আপনাদের চোখে ধুলা দিচ্ছে, অথচ তাদেরকে নিয়ে আমাদের সমালোচনা নাই। বসুন্ধরা শাহ আলম ভূমিদস্যুতা করছে, তাকে নিয়ে আমাদের কোনো ভিডিও বানানো হয় না। বসুন্ধরার শাহ আলমের ছেলে, বড় ছেলে খুন করেছে, ছোট ছেলে খুন করেছে, মেয়েদেরকে রেপ করেছে, ধর্ষণ করেছে, হাজার হাজার মানুষকে আত্মহত্যা করিয়েছে, জমি দখল করে নিয়েছে, তাকে নিয়ে আমরা কেউ কোনো কথা বলবো না। এটা স্রেফ দ্বিচারিতা এবং ভণ্ডামি, এটা স্রেফ হিপোক্রেসি। আমার ধারণা অনলাইনে যারা 5-6 মিলিয়নের সাবস্ক্রিপশনের গর্ব করে বেড়ান, আমার ধারণা আপনারাও হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপের মধ্যে পড়ে আছেন, যার জন্য কাউকে নিয়ে আপনারা ভিডিও বানাতে ভয় পাচ্ছেন এবং বানাচ্ছেন না। কারণ ওটা যদি বানায়, আপনাদের এসকালেশন, অর্থাৎ আপনাদের ক্লোজেটের ভিতরে কোন কঙ্কাল বেরিয়ে আসবে, এই ডরে আপনারা এগুলো নিয়ে আর কথা বলেন না। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, আমার ভুলটা ভেঙে দেন। একটা শাহ আলমের উপরে কথাবার্তা বলে, বসুন্ধরার উপরে কথাবার্তা বলে, গত 30-35 বছর শাহ আলম এবং বসুন্ধরা, আনভির এবং তার ভাই যত গুম খুন সাথে জড়িত ছিল, ভণ্ডামির সাথে জড়িত ছিল, ঋণের সাথে জড়িত ছিল, জমি দখলের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান, তাদেরকে নিয়ে আপনারা কথা বলেন। আপনাদের 3 মিলিয়ন 6 মিলিয়ন সাবস্ক্রিপশন এবং ভিউয়ার, তারা যেন দেখে আপনাদের নিজেদের, আপনারা নিজেরা কোন হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মধ্যে নাই। আর সন্তোষ শর্মা, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আমি স্পেশালি সন্তোষ শর্মার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি। তুমি বেটা শর্মা না কে? তুমি বালবেলার সম্পাদক, তুমি তোমার বালবেলা পত্রিকায় ভারতে
প্রতিদিন আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়, প্রতিদিন আমার ভাই বোনদেরকে ধর্ষণ করা হয় ভারতে, প্রতিদিন একটা দুইটা আল্লাহর ঘরকে ধ্বংস করা হয়। সন্তোষ শর্মা, তুমি জামাতের আমিরের কাছে দাবি দাওয়া পেশ করেছো সনাতন ধর্মাবলম্বীদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তুমি কয়টা হেডলাইন করেছো যে ভারতে মুসলমানদের উপরে এই অত্যাচার হচ্ছে? সন্তোষ শর্মা নামের কুত্তার বাচ্চা, তুমি কয়টা হেডলাইন করেছো যে প্রতিদিন একটা দুইটা করে মসজিদ ভাঙ্গা হয় ভারতে? তুমি এ কথা বলার জন্য সবাই উল্টে দাঁড়াই আছে। তুমি প্রমাণ করো যে তুমি বাংলাদেশের একজন নাগরিক, তুমি প্রমাণ করো তুমি একজন নিরপেক্ষ সাংবাদিক। কিভাবে? তুমি মাসে একটা দুইটা করে হেডলাইন করতে থাকো যে ভারতে মুসলমানদের উপরে, দলিতদের উপরে, নিম্নবর্ণের হিন্দুদের উপরে কিভাবে জুলুম হচ্ছে, খ্রিস্টানদের উপরে কিভাবে জুলুম হচ্ছে, বুদ্ধিস্টদের উপরে কিভাবে জুলুম হচ্ছে, তুমি হেডলাইন করো। সন্তোষ শর্মা অথবা সনাতন ধর্মাবলম্বী সাংবাদিক যারা আছে, আমি তাদেরকে বলছি, স্রেফ হিন্দুদের আর্টিকেল নিয়ে নিউজ পেপার চালাবেন, সত্য কথা বলবেন না, এটা তো হয় না। ভারত বাংলাদেশের উপরে গত 53 বছরে যে আগ্রাসন চালিয়েছে এটা নিয়ে হেডলাইন করেন, আমি দেখি কয়টা করেন, এটা আমি দেখতে চাচ্ছি। আর অনলাইন অ্যাক্টিভিস্টদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনাদের গলা, আপনাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং ভিউয়ার্স, এগুলো পুঁজি করে আপনারা নিজেদেরকে মহান বানানোর জন্য পাছার কাপড় তুলে লাফানিয়া শুরু করেন, কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা হিট করেন না। নাকি হিট করতে গেলে আপনাদের স্কেলেটন বাইরেই আসবে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপের কোন জায়গায় আটকাই আছেন কি জানি ভাই। শাহ আলমরে নিয়ে আমি তো কোনো ভিডিও দেখি নাই, আনভিরকে নিয়েও কোনো ভিডিও দেখি নাই। গত 30 বছরে তাদের কার্যক্রমের উপরে যদি কথা বলতে যান তাহলে 10 ঘন্টার ভিডিও বানানো যায়, অথচ আপনাদের কোনো কার্যক্রম নাই। ব্যাংক ঋণের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে হাসিনা সহযোগিতায়, এই জন্য বিএনপি তার পাছে গিয়ে পাছা চাটে, বিএনপির জামাতের লোকজনরা ওখানে গিয়ে পা চাটে, পাছা চাটে। কই, আমি কাউকে দেখি না তাদেরকে নিয়ে কথা বলতে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আর আমি দর্শকদের মধ্যে অনেকে আমাকে গালি দিচ্ছেন। একজন লোক আছে, লোকটার নাম আসিফ সোহান, উনি লিখেছে আমি কোন চেটের বাল। ওকে, আমি কোন চেটের বাল না, আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি মানুষ তো। আমি একটা লিংক দেই, আসিফ সোহান, আমি একটা লিংক দেই আপনাকে, আপনি আমার সাথে স্ক্রিনে এসে মন খুলে আমাকে একটু গালি দেন। আপনাকে আমি গালি দেব না, আই প্রমিস, আমি আপনার গালিটা শুনবো। আপনি কি সাহস আছে? আমাকে কারা কারা গালি দিতে আসতে চান স্ক্রিনে এসে আমি আপনাদেরকে এখন লিংকটা দেব। শুধু বলেন ইয়েস, আমরা আসবো। আসিফ সোহান, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি আসেন, এসে আমাকে একটু গালি দেন, আমি চাচ্ছি। আমি আপনাকে প্রমিস করছি, আপনাকে আমি গালি দেব না। আমি কোন চেটের বাল না পাগল, আপনি এটা নিয়ে আমাকে বলেন, এবং লজিক্যালি আপনার কাছে যদি কোনো এলিমেন্টস থাকে যে আমি আসলে চেটের বাল না পাগল, আমি এটার জবাব দেব। আর কারা কারা বলেছেন যে আমাকে গালি দিতে চান, আসেন, আমি আপনাদেরকে সবাইকে বলবো এসে আমাকে গালি দেন। আমাকে যদি আপনারা এসে গালি দেন আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশি ভাই বোনেরা, কিন্তু গালি দেওয়ার জন্য আপনাদের যেমন একটা লজিক থাকবে, এসে বলবেন আমরা এই জন্য গালি দিচ্ছি, আমি চেটের বাল। আসিফ সোহান, আপনার বাবা কতজন রে ভাই? আপনি এই একটা লাইন লেখার পরে আপনার আর হেডামে কুলাইলো না, আপনি লাইনে এসে আমাকে এই কথাটা বলবেন? আসবেন, আমি এখন দিচ্ছি আপনাদেরকে, আমি লিংক দিচ্ছি, আসবেন? হ্যাঁ বলেন। আপনারা জানেন তো আপনারা কারা, আপনারা জানেন তো। আসেন। আশিস পল সাহেব, এরা আসবে না, আমি অপেক্ষা করছি, আরো 1 মিনিট সময় দিলাম। কারা কারা আমাকে গালি দিতে চান আসেন। আমি আপনাদেরকে ওয়াদা করার পরেও আপনারা আসতে সাহস পাচ্ছেন না। আপনারা আসলে কেউ ওকে, আমি যারা যারা আসতে চান আমি লিংকটা দেওয়ার পরে আমি আপনাদের জন্য 1 মিনিট অপেক্ষা করব। আপনারা যদি এসে আমাকে গালি দিতে চান
এসে আমাকে গালি দিতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিলাম, আপনারা এসে আমাকে গালি দেন, আমার কোনো অসুবিধা নাই, এবং আমি প্রমিস করছি আমি আপনাদেরকে গালি দেব না। দর্শকবৃন্দ, আমি অপেক্ষা করছি, যারা আমাকে গালি দিতে চান আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আসুন আমাকে গালি দেন। আপনারা দেখেন, এই যে একটা লোক তার নাম দিতেও ভয় পায়, নামও দিতে ভয় পায়, সে লেখছে আমার, তার নাম হইছে নাকি আমার গল্প, ওর বাবা দাদা এরা কেউ বলছে আমারে গালি দিলে কি হইব। তো এখন আমার হাসিটাই আপনাদের গালির জবাব। আপনারা আসলে কে কি পারে, মানে যারা গালি দিতে চান আপনাদের কতটা হ্যাডাম, কোথায় কি আছে দেখছেন? আসে না। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামীকালকের আপনারা আমরাই বিকল্প আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় আপনারা তার শোটি দেখবেন। খুবই ইনফরমেটিভ আলাপ আলোচনা করেন উনি। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি প্যারিসে থাকেন। উনি প্যারিস থেকে আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সামনে হাজির হবে, অনেক আলাপ আলোচনা করবে, আপনারা ভদ্রলোকের কথা শুনবেন। আর আমি আগামী শুক্রবার দিন আমি ওখানে থাকবো। আগামী শুক্রবার দিন আপনাদের সাথে আলাপ আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আগামী শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমি এখনই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকালকের 11টার সময় আমার এই চ্যানেলে আপনারা থেকে আব্দুল্লাহ আল মামুনের অনুষ্ঠানকে আপনারা সবাই উপভোগ করবেন। আমার এখানে 2 জন গেস্ট এসছে, আমি আমার সময় নেই, কিন্তু আমি দেখি 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমি যদি তাদেরকে শেষ করতে পারি। এক ভদ্রলোক এসেছেন, এমডি রায়হান। রায়হান সাহেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই। মূলত আপনাকে গালি দেওয়া না, আমি আপনার একজন অনুরাগী ভক্ত। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, আপনার গালিগুলো আমার ভালো লাগে ভাই। আমি অনেক সময় রায়হান ভাই, আমি লোকজনদেরকে বলি, আপনারা কেউ যদি বলে যে জেকব মিল্টন গালি দেয়, আপনারা ঘুরে যদি জিজ্ঞাসা করেন যে জেকব মিল্টন ভালো একজন মানুষকে গালি দিয়েছে এমন একটা কথা উদাহরণ দেন। আমি কিন্তু কোনো ভালো, আপনার প্রতিটা গালি আমার কাছে মনে হয় যে যারা ফেসিবাদের দূষর ছিল, ফেসিবাদ ছিল, ওদের জন্য একটা বুলেট। আমি আপনার গালিগুলোকে সমর্থন করি। রায়হান ভাই, আপনার অনেক মেহেরবানি। আপনি কোথায় আছেন? আপনি থাকেন কোথায় এই মুহূর্তে? কোথায়? আমি এই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিংহে আছি। আমি পড়াশোনা করি ঢাকাতে, অনার্স করতেছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়িতে আপনাকে বেশ সুন্দর দেখা যাইতেছে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করুক, আপনিও সাবধানে থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গৌসুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? রহমতুল্লাহ, জি আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। গালি দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, শুধু জয়েন্ট হয়েছি শুধু সালাম দোয়া করার জন্য। গৌস ভাই, আল্লাহর অনেক মেহেরবানি, আল্লাহ চাইছে আপনি আর আমি আজকের জন্য একত্রে কথা বলি, আমার জন্য দোয়া করেন ভাই। আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম ভাই, কেমন আছেন? আমি অতি সংক্ষেপে শেষ করব। না ভাই, আপনি শুধু আমারে গালি দিবেন, আমি শুধু আপনার গালিটা শুনবো। গালি তখন দেবো আপনি যখন স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলবেন। কেন দেবো না আপনাকেও গালি? জি, যেহেতু আমার দেমাগ বলছে আপনি সত্য, অতি নিগুড় সত্য, অতি সাহসী কথা বলছেন, তা আমি গালি দেবো কেন? যাই হোক, আপনি যে ওইদের সাথে টিম দিলেন, আপনাকে তো আবার একটা কিছু বলতে হচ্ছে, আমি বললাম না। বিড়াল, ইঁদুর কি কখনো বিড়ালের সাথে সামনে আসে? না, আসে না। গর্তের ভিতর থেকে কিচিরমিচি করে। আমি একটা মেসেজ দেওয়ার জন্য, নাইলে আপনার তো গালি দেওয়ার প্রসঙ্গে আমি ঢুকতাম না। আমি মোটামুটি একটা সেন্স থেকে বলি। ওয়াকার সাহেব একদিন বলেছিলেন যে আপনি
সকল হত্যার বিচার করবেন। বলে ওই বিচারপতি খায়রুল কিভাবে পালিয়ে গেল, অন্তর্বর্তী সরকার এবং ওয়াকার সাহেবের কাছে আমার প্রশ্ন। আর শেষ কথাটা যে সেনাপ্রধান ও ওরা তো স্থানীয় নির্বাচন না ওই জাতীয় নির্বাচন জামাত বিএনপি বলদের মতো মারামারি করতে, আপনি বলেন আপনি গালি দেন। আমি সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকারের তরফে বারবার বলা হচ্ছে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে ফলপ্রসূ নির্বাচন। কথাটা তো ভাই সত্য, কিন্তু অসত্য, এই সত্যের ভিতরে যে কোটি কোটি অসত্য। কিভাবে জাতা পার্টি আওয়ামী লীগ 14 দল 3 বার গতি লুট করে জাতিকে ভোটাধিকার হলে বঞ্চিত করলো, তাহলে কোন দেমাগে এদের বাপদাদা 14 গোষ্ঠী কি কোনো বিচার আচার করে নাই? অন্তর্বর্তী সরকারের যারা আছে বলে অনেক ভালো মানুষ আছে, একটা কোরআন শরীফের আয়াত বলি, আল্লাহ প্রায় 60,000 লোককে ধ্বংস করেছিলেন, সাথে 40,000 লোক ভালো মানদলিকে। তো তখন জিজ্ঞাসা করলো, হে আল্লাহ আপনি এই 40,000 লোকদেরকে ধ্বংস করলেন বলে, এই 40,000 তো ওই 60,000 লোকের তো প্রতিবাদই করে নাই, প্রতিবাদ না করার নামই দোষী। কাজেই যে 14 দল 3 বার জাতিকে ভোটাধিকার হতে বঞ্চিত করলো, সেই দলসমূহকে নির্বাচন করা সার্বজনীন সর্বদলের। বলেন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। গত 14 বছর যেই দলগুলো, গত 15-16 বছর যেই দলগুলো জনগণের ভোটাধিকার হরণ করছে, জনগণকে ভোট দিতে দেয় না, জনগণকে গুম করছে, জনগণকে ধর্ষণ করছে, খুন করছে, সুবিচার দেয় না, তাদেরকে নির্বাচনে আনা আমার জন্য কেন এত ফরজ হবে? 3 বার অন্তত পক্ষে, যে 3 বার তারা লুট করেছে সংসদ। ওকে, আপনার সাথে একমত নজরুল ভাই। আমার সময় শেষ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? শাহিন ভাই আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? শাহিন আহমেদ, শাহিন ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ভাই। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইজান। এখন শোনা যায়? জি ভাই শাহিন ভাই আমি এখন শুনতে পাচ্ছি, বলেন কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আমি আছি ভালো ভাই, আপনি কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ ভালো। আপনার ভিডিও সব সময় দেখি এবং আপনার জন্য শুভকামনা রইল। শাহিন ভাই আপনার এই কথাটা আমার জন্য অনেক দোয়া, অনেক বড় আশীর্বাদ। আমার জন্য দোয়া করেন ভাই। আমার সময় আজকে শেষ, আপনার সাথে দর্শক জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও মির্জা ফখরুল্লাহ কিরকম মানুষ। আসলে মির্জা ফখরুল একজন বাম ঘরানার রাজনীতিবিদ ছিলেন, সেখান থেকে বিএনপিতে আসছেন। বিভিন্ন সময় তার কিছু কথাবার্তা বা তার কিছু আচরণে কিন্তু ইসলাম বিদ্বেষীটাই তার প্রমাণ হয়েছে। তিনি বলেছিলেন যে মৌলবাদীদের ক্ষমতা এদেশ দিবে না, মৌলবাদী বলতে তিনি জঙ্গিবাদ বুঝিয়েছেন, অথচ মৌলবাদী সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরকে মৌলবাদী বলা হয়। তিনি বলেছেন জন্ম যার উৎসব সবার, এমন আর অনেক কথাই তিনি বলেছেন যে কথাগুলো আসলে সেকুলারিজমের সাথে মিলে যায়, এটা বিএনপি নেতৃত্বের কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আশা করে না। তো জ্যাকব মিল্টন যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।